নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা। আজকের গল্প আশাপূর্ণা দেবীর। গল্পের নাম ক্ষণ মুহূর্ত। এ বিষয়ে আপনি আগে একটু খোঁজ নিয়ে তবে চলে এলে ভালো করতেন। জ্ঞাতি জ্যাঠতুতো দাদার ক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে নীরস স্বরে কথাটা উচ্চারণ করে জয়দেব। কতগুলো টাকা খরচ করে একেবারে চলে এলেন চট করে। জ্ঞাতি দাদা ভূদেবের বয়স কত হয়েছে চেহারা দেখে বলা কঠিন। হয়তো 50 পূর্ণ হয়নি, হয়তো বা 62 পার হয়ে গেছে। মুখের প্রত্যেকটা রেখায় ঘোলাটে চোখের স্তিমিত দৃষ্টিতে শুধু অপরিসীম একটা ক্লান্তি। মুখ দেখে বয়স বোঝা শক্ত, কিন্তু এই কথা বোঝা শক্ত নয় সারা জীবন লোকটা অভাব অনটনের মধ্যেই কাটিয়ে এসেছে। চলেই এলাম যুক্তিপূর্ণ কৈফিয়ত নয়, বোকাটে একটা স্বীকারোক্তি, অনেকটা যেন অপরাধেরই স্বীকারোক্তি। চলেই এলাম, ভাবলাম এই বয়সে নতুন করে দেশে আর কি কাজ জুটবে। তোমার এখানে চলে এলে তবু তুমি যা হয় একটা চাকরি বাকরি। চাকরি আমি কোথায় পাবো? আরো নীরস স্বরে উচ্চারণ করে জয়দেব। ভূদেব এবার একটু বোকাটে হাসি আসে। ও কথা শুনছে কে? তোমার নাম ডাকে তো গগন ফাটে, তুমি চেষ্টা করলে হয়েই যাবে একটা, সেই ভরসাতেই আসা। কণ্ঠস্বরকে কতটা রসহীন করা যায় জয়দেব বোধ করি তারই পরীক্ষা করছে। সেই পরীক্ষালব্ধ স্বরে সে যা বলে তার মর্মার্থ এটাই, ভরসা করাটা নিতান্তই বোকামি হয়েছে ভূদেবের। চাকরি গাছের ফল নয় যে ইচ্ছা করলেই পেরে আনা যায়। একজন একটা বড় চাকরি করলেই তার যে যেখানে আছে সবাইয়ের একটা হিল্লে হয়ে যাবে, সে যুগ আর এখন নেই। এখন আত্মীয় পোষণ আইনত অপরাধের সামিল। স্কুলের চাকরি গেলেও দেশেই যা হোক কিছু করা উচিত ছিল ভূদেবের। যা হোক কিছু? ভূদেব ক্ষোভের হাসি আসেন। কিছুই নেই রে ভাই, দেশ একেবারে অলক্ষীর প্রতিমূর্তি হয়ে বসে আছে। তা নইলে কি আর এই এক মুঠো টাকা খরচা করে ছট করে চলে আসি? 13-14টা টাকা কম তো নয়, জোগাড় করতে বুকে মাটি ঠেকে গেছে। রেল ভাড়া তো বেশি নয়, ওই গরুর গাড়ির ভাড়াতেই 13-14টা টাকা জোগাড় করতে বুকে মাটি ঠেকে গেছে ভূদেবের। যে টাকাটা জয়দেবের মাসিক সিগারেটের খরচার 1/4 কম। ইচ্ছা করলেই টাকাটা দিয়ে দিতে পারে জয়দেব, এখনই পারে। এখানে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাতটা একবার ঢোকালেই পারে। অনায়াসে নম্র আর কোমল গলায় বলতে পারে, বরদা, ঈশ্বর ইচ্ছে আমার তো অভাব নেই, এই টাকাটা আপনি রাখুন। কিন্তু তেমন ইচ্ছা করবে না জয়দেব। জয়দেব জানে গ্রামের জ্ঞাতি ভারী খারাপ জিনিস, ওদের একবার দয়া দেখালে আর রক্ষে নেই, পেয়ে বসবে। নোটের গোছা সমেত নধর চামড়ার পার্সটা যেন একটা কঠিন স্পর্শের অনুভূতি বহন করে আনে, কিন্তু সেটা মুহূর্তের জন্যই। পরক্ষণেই জয়দেবকে বলতে শোনা যায়, এসেছেন যখন থাকুন দুদিন, কলকাতাটা বেরিয়ে যান, আমি উঠি, বেলা হয়ে গেল। কলকাতাটা দুদিন বেরিয়ে যান কথাটা যেন ভূদেবের কানে সন্তানের রোগশয্যার পাশে ডাক্তারের হাল ছেড়ে দেওয়া ভাষার মতো লাগে। ডাক্তার যে সুরে বলে, ভগবানকে ডাকুন, আমাদের আর কতটুকু সাধ্য, সেই সুরেই জয়দেব বলেছে,
এসেছেন তো কলকাতায়, দুদিন বেরিয়ে যান। তবু জয়দেবের বেলা হওয়ার আশঙ্কা কানে যেতেই ব্যস্ত হয়ে ওঠেন ভূদেব। বিলক্ষণ বিলক্ষণ, নাও তুমি তৈরি হয়ে নাও, গল্প তখন ওবেলা হবে। গ্রামের অবস্থার কথা শুনো সব। যেন গ্রামের অবস্থা জানবার জন্য অধীর হয়ে রয়েছে জয়দেব। ওবেলা অবশ্য জয়দেবের গল্প করার সময় হয় না, তার পরের দিনও না, পর পর 3-4 দিনেও নয়, আর কোনো দিনও নয়। ভূদেব সারাদিন পথে পথে ঘুরে বেড়ায়, ভাদ্রের রোদ অগ্রাহ্য করে। ছুতোটা অবশ্য স্বল্প পরিচিত অথবা দূর দূরান্তের কোনো কুটুম্বের সঙ্গে দেখা করা, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা আর মফস্বলের লোকরা রীতিমতো কর্তব্য বলেই মনে করে থাকে। শুধু ভূদেব নয়, সকলেই। কলকাতাবাসী আত্মীয় এক পাড়ায় থেকে পরস্পরের সঙ্গে 6 মাসে একদিন দেখা করে কিনা সন্দেহ, কিন্তু মফস্বলের লোক কলকাতায় এলে পকেটের স্বপ্ন রেস্তোর থেকে বাস ট্রাম ভাড়া দিয়ে দিয়ে কলকাতা শহর চষে বেড়াবে দেখা করতে। কলকাতায় এসে দূর সম্পর্কের মামাতো বোনের শ্বশুর বাড়ি অথবা পিস্তুত বৌদির ভাইয়ের বাড়ি গিয়ে দেখা করা হলো না, এ তারা ভাবতেই পারে না। ভূদেবও তেমনি ধারার সম্পর্ক ধরে ধরে আর ঠিকানা খুঁজে খুঁজে ঘুরে বেড়ান। কোথাও বা খোদ লোকের সঙ্গে দেখা হয় না, কোথাও বা নিরুত্তার একটা অভ্যর্থনা জোটে। তবু ঘোরেন ভূদেব, প্রকৃতপক্ষে বেড়ানোতেই তো আনন্দ। কলকাতায় ছিলেন ছাত্রাবস্থায়, দীনতম একটা মেসে থেকে বিয়ে পর্যন্ত পড়েছিলেন। টাকা জমা দেওয়ার অভাবে পরীক্ষাটা দেওয়া হয়নি, তারপর আর কলকাতায় আসাও হয়নি। গ্রামের স্কুলে মাস্টারি করে এসেছেন এই যাবৎকাল। নানা দুর্বিপাকে সে স্কুলটা উঠে গেছে। এখন সরকারি সাহায্যে নতুন স্কুল বাড়ি তৈরি হচ্ছে, গ্র্যাজুয়েট ছাড়া মাস্টার রাখা হবে না সেখানে। তাই এই অভিযান ভূদেবের। কিন্তু তখনকার কলকাতায় আর এখনকার কলকাতায় কত তফাৎ। এখনকার কলকাতা যেন প্রতিনিয়ত সগর্বহাস্যে দর্শককে স্মরণ করিয়ে দিচ্ছে, দেখ প্রাচুর্য কাকে বলে দেখ। তা জয়দেবের বাড়িতেও ঠিক তাই যেন মনে হয় ভূদেবের। প্রত্যেকটা ব্যবস্থা যেন সগর্বে ঘোষণা করছে, দেখ প্রাচুর্য কাকে বলে দেখ। ভূদেবের কেমন যেন ভয় ভয় করে, আবার সঙ্গে সঙ্গে আশার মূল ও দৃঢ় হয়। এত মহিমা জয়দেবের, এত বলবলাও, সামান্য একটা চাকরি আরও করে দিতে পারবে না? খেতে বসে ছোট ছেলে মেয়েগুলোর মুখ মনে করে প্রাণটা কেমন করে ওঠে। তবু পরম পরিতৃপ্তি ভরে চেটে পুটে সব খেয়েও ফেলেন। এদের দৈনিক খাদ্য তালিকার বরাদ্দই এটা, সে কথা ধারণা করতে পারে না ভূদেব। ভাবেন অতিথির জন্য বিশেষ ব্যবস্থা এসব। আনন্দে চোখে জল আসে তার, আর মনে হয় এমন হৃদয়বান জয়দেব, সে আর একটু চেষ্টা করবে না এই দুঃখী দাদার জন্য? হয়তোবা সত্যি বিশেষ ব্যবস্থাও জোটে একাধ দিন। হয়তো জয়দেব যখন খেতে বসে তখন বলে, জ্যাঠাবাবুকে যত্ন রত্ন করে খাওয়াচ্ছ তো ঠাকুর? পাড়াগার থেকে এসেছেন, ওখানে তেমন কিছু পাওয়া যায় না। দুটো দুটো বড় বাটা মাছ আমায় দিয়েছ, একটা না হয় তুলে রাখো না। জয়দেবের স্ত্রী বিরক্ত স্বরে বলে, হয়েছে, আর তুলে রাখতে হবে না, মাছের অভাব নেই। ঠাকুর, জ্যাঠাবাবুকেও 2টো মাছ দিও, আর শোনো, ও বেলা চিংড়ি মাছ থেকেও দিও 2টো, ঝাল দিয়ে। ভূদেব খেতে বসে বলেন, কত মাছ দিয়েছ ঠাকুর? ঠাকুর উদার অবহেলায় বলে, খান না, বাবু বলে গেছেন। ভূদেব ভাবেন, দেখুক এসে বড় বউ, যে বলেছিল বড় মানুষ জ্ঞাতি ভাইয়ের বাড়ি যাচ্ছ তো আম্বা করে দেখো গিয়ে, চোখের জল
কাছায় মুছে ফিরে আসতে পথ পাবে না, এই বলে রাখছি আমি। অজ্ঞাতসারে চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ে খোলা বুকে। চাকরির কথাটা বলি বলি করেও মুখে আসে না। মনে হয় চেষ্টা কি আর করছে না? অবশ্যই করছে। জিজ্ঞাসা করে ব্যস্ত করি কেন? জয়দেবও ঘুণাক্ষরে চাকরির কথা তোলে না, যেন সত্যিই ভূদেব কলকাতা দেখতে এসেছেন। তবু ভাতৃ কর্তব্য একেবার না করে জয়দেব তাও না, চোখাচোখি হয়ে গেলে বলে, আজ কোন দিকে গিয়েছিলেন বরদা? কৃতার্থমন্য ভূদেব সহস্যে বলেন, আজ হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সেই বেলেঘাটার দিকে। হাঁটতে হাঁটতে বেলেঘাটার দিকে? বলেন কি? উৎকণ্ঠায় নয়, বিস্ময়ে নয়, প্রশ্নের জন্যই প্রশ্ন। ভূদেব তেমনি হাসি মাখা মুখে বলেন, ঈশ্বরের ইচ্ছেই ওইটাতে হারি না, হাঁটতে আমি খুব পারি। রোদ টোদ বেশি লাগাবেন না বলে সাবান তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে যায় জয়দেব। আর ভূদেব ভাবতে থাকেন, দূরের থেকে মানুষকে আমরা কতটা অবিচারই করি। এই তো জয়দেব, সবাই বলা বলি করে ভারী নাকি অহংকারী। কই সামনে এসে বলুক দেখি কেউ। ওই আয়নার মতো ঝকঝকে গাড়ি, এই ইন্দ্রপুরীর মতো বাড়ি, এ সব কিছুর যে মালিক, সে ভূদেবের মতো লোকের রোদ লাগেনি উৎকণ্ঠা প্রকাশ করে। এরপরেও নিন্দের কিছু থাকতে পারে? জয়দেবের স্ত্রী আড়ালে বলে, তোমার বরদা এখানেই থেকে গেলেন নাকি? জয়দেব মৃদু হাসে, বাড়ির অবস্থা তো জানোই, এখানে খাওয়া দাওয়ার একটু হচ্ছে তো, তাই যেতে ইচ্ছা করছে না আর কি। তা চাকরি টাকরি একটা করে দাও না। জয়দেব ভুরু কুচকে বলে, পাগল হয়েছ? কেন? একটু চেষ্টা করলে সামান্য একটা চাকরি আর করে দিতে পারো না তুমি? চেষ্টা কেন, বিনা চেষ্টাতেই আমি পারি, কিন্তু এখানে চাকরি জুটিয়ে দেওয়ার পরিণামটা ভাবতে পারো? এমন একটা সুবিধে আস্তানা থাকতে মেসে গিয়ে থাকবেন না নিশ্চয়? সে কথা মুখ ফুটে বলতেও পারবো না তখন। জয়দেবের স্ত্রী শুনে শিউরে ওঠে। সত্যিই তো, এই আশঙ্কাটা তার মনে তো আসেনি। ও খালি ভাবছিল, যাও একটা চাকরি বাকরি জুটে গেলে হয়তো ঘাট থেকে নেমে যাবে লোকটা। মরিয়া হয়ে একদিন জিজ্ঞাসা করে বসেন ভূদেব, সন্ধান টন্ধান কিছু পেলে নাকি জয়দেব? জয়দেব বিমর্ষ মুখে বলে, কোথায়? বলেছিলাম আপনাকে, আগের অবস্থা আর নেই। জগতের এখন স্বয়ং চিফ মিনিস্টারকেও আত্মীয় পোষণের জন্য কৈফিয়ত দিতে হয়। চেষ্টা আবার করব কি? ভূদেব ম্লান মুখে বলেন, তা খোদ তোমাদের অফিসে না হোক অন্য কোথাও বলে টোলে। সে চেষ্টায় কি করিনি? আপনি এসেছেন পর্যন্ত বোধহয় 100 জনকে বলেছি, কেউ কোনো আশা দিতে পারছে না। আমি লজ্জায় আপনাকে আর... না না, সে কি কথা। হাঁ হাঁ করে ওঠে ভূদেব, তুমি যা করছো মার পেটের ভাইতে এমন করতে পারে না। কি করব বলো, আমার অদৃষ্টটাই মন্দ। এদিকে ওখান থেকে তোমাদের বড় বৌদি লিখেছে, আপাতত কিছু যখন হচ্ছে না তখন এই ভাদ্র মাসেই একবার ফিরে যেতে। যত সব মেয়েলি ব্যাপার জানোই তো। ভাদ্র মাস? অকুল সমুদ্রে যেন কুল পায় জয়দেব। পাঁজি পুঁথি মেয়েলি শাস্ত্র কাউকেই কোনোদিন গ্রাহ্য করে না জয়দেব। কিন্তু আজ সেই তুচ্ছ বস্তুগুলোর ওপর ভারী শ্রদ্ধা আসে। কত সহজে মুশকিল আসান করে দেয় এরা। ভাদ্র মাস? জয়দেব অবোধের ভানে বলে, ব্যাপারটা কি বলুন তো বরদা? আপনাদের বৌমাও ওই রকম কি একটা বলছিল যেন, কানে করিনি। হা হা করে হেসে উঠে ভূদেব, কানে না করলেই বা ছাড়ছে কে? ও শহরেই হন আর গায়েই হন, মেয়ে ছেলে তো সব ওই এক জাত, বুঝলে? ভাদ্র মাসে বাড়ি থেকে বেরোলে নাকি ভাদ্র মাসেই ফিরতে হয়। জয়দেব বলে, তাহলে এক কাজ করুন, এখন চলেই যান, আমিও চেষ্টায় থাকি,
সুবিধা দেখলে আপনাকে চিঠি দেব। সে আর আমায় বলতে হবে না ভাই, তোমার ভক্তি ভালোবাসা ভুলব না। দেশের যত সব হিংসুটের দল কত কী বা বলে। আবার চোখে জল এসে যায় ভূদেবের। সন্ধ্যার ট্রেন জয়দেবের গাড়িখানায় স্টেশনে পৌঁছে দিয়ে আসে ভূদেবকে। 13-14 নয়, পুরোপুরি 15টা টাকাই দিয়ে দিয়েছে জয়দেব। হাওলাত চেয়েছিলেন ভূদেব। জয়দেব অকুণ্ঠ অমায়িকতায় বলেছে, থাক থাক, ওর জন্য আর ব্যস্ত হবেন না, ওটা আমি দিয়ে দেব। 3rd ক্লাসে একখানা কামরার একটা কোণে বসে ভূদেব স্বপ্ন দেখে। আশ্বিন মাস পড়তেই চিঠি গেছে জয়দেবের। বড় বৌদি ও ছেলে মেয়েদের নিয়ে চলে আসুন। ঈশ্বরের ইচ্ছায় একটা চাকরি ঠিক হয়েছে। ভূদেব ভাবে কত বড় বাড়ি জয়দেবের, কত ঘরদোর পড়ে রয়েছে, থাকার কোনো অসুবিধাই হবে না। জয়দেবের স্ত্রী ভুরু কোঁচকে বলে, গাড়ি ভাড়া ছাড়া আরো কিছু দিতে হলো বোধ হয়। না, আর কিছু দেওয়াটা হলো না। সুখনলালকে বলে দিয়েছিলাম ভীমনাগের ওখান থেকে টাকা 4 মিষ্টি কিনে দিয়ে দিতে, ওই ছেলেপুলের নাম করে। ভীমনাগ? সূক্ষ্ম একটা হাসির রেখা দেখা দেয় জয়দেবের স্ত্রীর সুগঠিত ওষ্ঠাধরের কোণে। কটায় ট্রেন? 8:30। 8:30? স্টেশনে পৌঁছতে গাড়ি বার করতে বললে আমি ভাবলাম বুঝি ট্রেন ফেল হয়ে যাচ্ছে। জয়দেব একটু চুপ করে থেকে বলে, তার জন্য নয়, ভাবলাম সামনে দিয়ে দুবেলা গাড়ি ছুটে যাওয়া আসা করেছি, এতদিন রইলেন, ওকে তো অন্তত একদিনও, হয়তো সকলেরই এমনিই হয়। উপস্থিতির মুহূর্তে অসহ্য লাগে, বিরক্ত লাগে, বিষ লাগে, কিন্তু যেই কেউ পিঠ ফিরিয়ে যাত্রার আয়োজন করে তখনই তার সমস্ত অপরাধ ভুলে গিয়ে মনটা হায় হায় করে ওঠে। তখন মনে হয় আর একটু ভালো ব্যবহার করলে হতো না। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।